জয়ের নেশায় মত্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে যুদ্ধক্ষেত্রে ইতোমধ্যেই বর্বরতার সকল সীমা অতিক্রম করে ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। কিন্তু লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের শক্ত প্রতিরোধের সামনে পদে পদে হার মানতে বাধ্য হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। সম্প্রতি লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। মূলত তায়ার নামক অঞ্চলের আল বায়াদায় ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে 24 নভেম্বর রবিবার বেশ কয়েকটি ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ যোদ্ধারা। এরপর সেখান থেকে ইসরায়েলি বাহিনী সরে যেতে বাধ্য হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক আলী হাশেম তায়ার থেকে জানিয়েছেন, সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। তিনি বলেছেন, তায়ারের আল বায়াদা পাহাড়ে ইসরায়েলি ট্যাঙ্কের অবস্থান লক্ষ্য করে একাধিক ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ পাহাড়। ইসরায়েলি সেনারা পাহাড়টির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যেন তায়ার এবং নাকুরার উপকূলবর্তী অঞ্চলটি তারা বন্ধ করে দিতে পারে, যেখানে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তর অবস্থিত। এই সাংবাদিক আরও জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই গুরুত্বপূর্ণ ওই পাহাড়টিতে লড়াই হচ্ছিল, কিন্তু রবিবার ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছোড়ার পর ইসরায়েলিরা আর টিকতে না পেরে সেখান থেকে চলে যায়। স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী ব্যর্থ হলেও তারা বিমান হামলা অব্যাহত রেখেছে। তায়ার লক্ষ্য করে ইসরায়েল রবিবারও বিশাল হামলা চালিয়েছে। এছাড়া রাজধানী বৈরুতেও হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। এছাড়া দক্ষিণ ইসরায়েলের একটি নৌঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা করেছে গোষ্ঠীটি। এসব হামলায় আহত হয়েছেন 11 জন। 25 নভেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হিজবুল্লাহ বলেছে, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে হামলা করেছে। উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছে তারা। আবার এদিকে হিজবুল্লাহর হামলার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবের শহরতলি সহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। দখলদার বাহিনী বলেছে, তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। লেবানন থেকে 250টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের একটি মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। উক্ত মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল, এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন হিন্দুত্ববাদী। রবিবার সকালে মসজিদটিতে জরিপ চালাতে যায় একটি দল, কিন্তু জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা। প্রাচীন এই মসজিদের সার্ভে বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত 3 জন মুসলিম নিহত হয়েছেন। এই ঘটনার পর সাম্ভালে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেখানকার সকল স্কুল। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে 25 নভেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের প্রাচীন মসজিদটিতে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে রবিবার দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছেন। সহিংসতায় আহত হয়েছেন কমপক্ষে 30 জন পুলিশ সদস্য। ঘটনার পর গোটা এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনাও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। শহরের যে মসজিদটিকে ঘিরে এই বিরোধ দেখা দিয়েছে সেটি শাহী জামে মসজিদ নামে পরিচিত। রবিবারের ওই সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা যানবাহনে অগ্নিসংযোগ করে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। অন্যদিকে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জও করে পুলিশ। মোরাদাবাদের বিভাগীয় কমিশনার অঞ্জনেয়া কুমার সিং জানিয়েছেন, দুর্বৃত্তরা গুলি চালিয়েছিল। পুলিশ সুপারের পিআরওর পায়ে গুলি লেগেছে। পুলিশ সার্কেল অফিসার পেলেটের আঘাতে আহত হয়েছেন এবং সহিংসতায় 15 থেকে 20 জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তিনি আরও দাবি করেন, একজন কনস্টেবলের মাথায়ও গুরুতর আঘাত লেগেছে এবং ডেপুটি কালেক্টরের পা ভেঙে গেছে। দ্য হিন্দু বলছে, সংঘর্ষের এই ঘটনার পর সাম্ভাল তহসিলে ইন্টারনেট পরিষেবা 24 ঘন্টার জন্য স্থগিত করে দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন 25 নভেম্বর দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান
ছুটি ঘোষণা করেছে। এদিকে হিন্দু মন্দির ভেঙে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল বলে যে দাবি করা হচ্ছে, সেটাকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম গোষ্ঠীগুলোর মধ্যে আদালতে আইনি লড়াইও চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি আদালত ওই মসজিদ প্রাঙ্গণে সার্ভে করানোর নির্দেশ দেওয়ার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায়। ওই মসজিদ ভবনটিতে আগে কোনো হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল কিনা সেটা যাচাই করে দেখার জন্যই এই সার্ভের নির্দেশ দেওয়া হয়েছিল। চীন বরাবরই চমক দেখাতে পটু। বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রযুক্তির আধিপত্য মোকাবিলায় প্রায়ই বেগ পেতে হয় চীনের শত্রুদের। এবার চীনের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম বোরন রামজেট ইঞ্জিন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি এই ইঞ্জিন এখন পানির নিচে ব্যবহারের জন্য উপযোগী করে তোলার জন্য কাজ করা হচ্ছে। জানা গেছে এই অত্যাধুনিক ইঞ্জিনটির সাহায্যে দীর্ঘ দূরত্বের টার্গেটে অত্যন্ত দ্রুত গতিতে আঘাত হানা সম্ভব হবে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র 2 বছর আগে এই ইঞ্জিন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। 2022 সালে হুনান প্রদেশের চাংশাই ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা এই ইঞ্জিনকে পানির নিচে ব্যবহার করার ভাবনা প্রকাশ করেন। গবেষকরা জানিয়েছেন, এই ইঞ্জিন চালিত ক্রস মিডিয়াম যানগুলো আকাশ ও পানিতে সুপারসনিক গতিতে চলতে সক্ষম হবে। এর ফলে এই ইঞ্জিন কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে 200 নট গতিতে আক্রমণ করতে পারবে। এই ইঞ্জিনের মূল জ্বালানি হলো বোরন, যা চীনের কয়েকটি হাইপারসনিক অস্ত্রে ব্যবহৃত স্ক্র্যামজেট ইঞ্জিনে ব্যবহার করা হয়। বোরন যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন এটি অত্যন্ত উচ্চ তাপে জ্বলে ওঠে এবং মিসাইলকে শব্দের চেয়েও 5 গুণ দ্রুত গতিতে চালিত করে। গবেষণা দলের মতে, পরীক্ষাগারে সাবমেরিন মোডে এই ইঞ্জিন 90% দহন দক্ষতা অর্জন করেছে। এর প্রয়োগ ভবিষ্যতের যুদ্ধ কৌশল সম্পূর্ণরূপে পাল্টে দেবে। চীনের গবেষকরা মনে করছেন, এই প্রযুক্তি এখনও কোনো দেশ প্রতিরোধ করার মতো সক্ষমতা অর্জন করেনি। চীনের এই সাফল্য বৈশ্বিক সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। চীনা গবেষকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পানির নিচে এই ইঞ্জিন চালু করা। তবে তারা এই সমস্যার সমাধান করে সফল হয়েছেন। গবেষকরা মনে করেন, এটি ভবিষ্যতে চীনের প্রতিরক্ষা কৌশল এবং সামরিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। এদিকে চলতি মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপদ, সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে 4টি সীমারেখা নির্ধারণ করেছেন, যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শি সতর্ক করে দিয়ে আরও বলেছেন, দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপ এবং প্রবাল প্রাচীর নিয়ে দ্বিপক্ষীয় বিরোধে যুক্তরাষ্ট্র যাতে না জড়ায় এবং অঞ্চলটিতে উস্কানি সৃষ্টির কোনো চেষ্টায় যেন তারা সহায়তা না করে। এমন হুঁশিয়ারির সপ্তাহখানেক পর চীনের অত্যাধুনিক বোরন রামজেট ইঞ্জিন তৈরির তথ্য সামনে এলো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে শুরু হওয়া ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার আলোচনাটি এখন অচল অবস্থায় রয়েছে। তবে এই আলোচনা কি গতি দিতে কার্যকর ভূমিকায় দেখা যেতে পারে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। জানা গেছে, গাজায় যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে আলোচনায় নেতৃত্ব দিতে পারেন ট্রাম্প নিজেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বোঝাতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের উপরই এখন আশার আলো দেখছেন জিম্মিদের পরিবার এবং চুক্তির পক্ষে থাকা ইসরায়েলি কর্মকর্তারা। আবার এদিকে বলা হচ্ছে, এই আলোচনার ক্ষেত্রে ট্রাম্পের অপেক্ষায় ছিলেন নেতানিয়াহু। যুদ্ধ শেষ করতে ও অবশিষ্ট সব জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্বীকৃতি জানিয়েছে বহু আগেই। এমন বক্তব্যের কারণেই মূলত মধ্যস্থতাকারী দেশগুলোর কিছু দেশ আলোচনায় অংশগ্রহণে অসম্মতি জানিয়েছে। অল্প সংখ্যক জিম্মির বিনিময়ে একটি অস্থায়ী যুদ্ধবিরতির সাম্প্রতিক প্রস্তাব হামাসও যে প্রত্যাখ্যান করেছে, এ বিষয়টিও স্বীকার করেছেন উক্ত আরব দেশগুলোর কর্মকর্তারা। তবে তারা যুক্তি দিয়েছেন, সেই প্রস্তাবগুলো ব্যর্থ হওয়ার পেছনে ধ্বংসাত্মক কারণটি ছিল হামাস দীর্ঘদিন ধরে স্পষ্ট করে বলে আসছিল তারা এমন কোনো কাঠামো গ্রহণ করবে না যেটির উপর ভর করে ইসরায়েল গাজায় আবার যুদ্ধ শুরু করতে পারবে। আলোচনাধীন চুক্তিটি গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার ও আইডিএফকে সেখানে অবস্থানের অনুমতি দেয়, আর এই দুটি শর্তেরই ঘোর বিরোধিতা করে হামাস। অবশ্য আরব মধ্যস্থতাকারীরাও হামাসের এই
রেড লাইনকে সমর্থন করতে ইচ্ছুক ছিল। তবে এই দুটি শর্ত অন্তর্ভুক্ত করে না এমন চুক্তির বিরোধিতা করেছেন নেতানিয়াহু, আর তার এই অবস্থানকে প্রত্যাখ্যান করেছিলেন কূটনীতিকরাও। এক আরব কূটনীতিক বলেছেন, যুক্তরাষ্ট্র বিষয়গুলোকে একইভাবে দেখে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি সেনাদের অবস্থান মেনে নেবে না। ট্রাম্পের দায়িত্ব গ্রহণে এখনও প্রায় 2 মাস বাকি। এখন এমন কোনো পরিস্থিতি নেই যা থেকে অনুমান করা যেতে পারে যে শিগগির গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হতে যাচ্ছে। বরং এই সংকট এবং হামাসের হাতে জিম্মি 7 মার্কিনীর মুক্তির দায়িত্ব সম্ভবত ট্রাম্পকেই নিতে হবে। এদের মধ্যে এখনও 4 জন জীবিত বলে মনে করা হচ্ছে। ট্রাম্প মনোনীত হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক্সিউসকে জানান, ট্রাম্প ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবেন এবং ইসরায়েলের প্রতি সমর্থন জোরদার করবেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার পক্ষ থেকে গাজা যুদ্ধবিরতি আলোচনায় প্রধান আলোচক হিসেবে কাজ করবেন এবং নিরীহ জিম্মিদের ঘরে ফেরানোর চেষ্টা করবেন। এই ধারণার আলোকেই এখন নেতানিয়াহু ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রহর গুনছেন। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর গণহত্যামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শুরু থেকে সোচ্চার ভূমিকা পালন করছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চলতি মাসের শুরুর দিকেই দখলদার ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য ইরানকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর মাস না গড়াতেই এবার ইসরায়েলের সকল রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তাদের অপরাধের জন্য বিচার দাবি করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি গেল শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে এ দাবি করেন। খামেনি তার পোস্টে উল্লেখ করেন, সন্ত্রাসী জায়োনিস্ট গ্যাংয়ের সব রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করা উচিত। গত 21 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে গাজায় 13 মাস ব্যাপী যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এই পরোয়ানায় বলা হয়েছে, নেতানিয়াহু ও গ্যালান্ট গাজায় মানবিক সহায়তা সীমিত করে যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে অনাহার বা ক্ষুধাকে ব্যবহার করেছেন এবং ইচ্ছাকৃতভাবে গাজায় সাধারণ জনগণকে লক্ষ্য করে আক্রমণ করেছেন। জায়োনিস্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথমবারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়টিকে ইরানি কর্মকর্তারা জয় হিসেবে দেখছেন। তবে তারা মনে করেন, গ্রেপ্তারি পরোয়ানায় গণহত্যার অভিযোগও অন্তর্ভুক্ত করা উচিত ছিল। উল্লেখ্য যে ইসরায়েল গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজার সমস্ত অঞ্চলে বর্বরোচিত যুদ্ধ শুরু করে। দখলদার বাহিনী গাজায় 20 লাখেরও বেশি ফিলিস্তিনি নাগরিকের জন্য খাবার, পানি, বিদ্যুৎ এবং জ্বালানি বন্ধ করে একটি কঠোর অবরোধ আরোপ করেছে। সেই সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে চালানো অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে 44,000 ছাড়িয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। অব্যাহত গোলাবর্ষণে গাজা এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতির জন্য ইসরায়েলের সর্বস্তরের কর্মকর্তা দায়ী বলে মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে আবারও ইসরায়েলকে জবাব দিতে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলকে জবাব দিতে জোরদার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।